প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে। সাথে আছি আমি সূচনা। বরাবরের মতো এই আয়োজন জুড়ে আমরা চেষ্টা করি বর্তমানের সংকট মোকাবেলা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কিভাবে সাহসীভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি বদলে যেতে পারে চোখের পলকে, তারই নিয়ে আমাদের আজকের এই ধারাবাহিক আয়োজন। এবং সেই আয়োজনে আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন। চলুন কথা বলে আমাদের আজকের অতিথির সাথে। আজ আমাদের সাথে আছেন AKS হোল্ডিং লিমিটেডের নির্বাহী পরিচালক মিস্টার নোমানুর রশিদ। স্বাগতম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও বেশ ভালো আছি। আপনার সাথে মূল আলোচনায় যাব, তবে তার আগে দর্শকদের সাথে আরো কিছু কথা বলার আছে। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় জাতীয় উন্নয়নে AKS খান গ্রুপের ভূমিকা এবং সেই সাথে উন্নত আধুনিক চিকিৎসা নিয়ে AKS খান গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা। দর্শক, মূল আলোচনায় যাব, তবে তার আগে চলুন দেখে আসি AKS খান হোল্ডিং লিমিটেডের ওপর নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র। শিষ্টাচার গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক একটি অংশ। আমাদের এই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দেশি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এদেশের রাজনৈতিক অস্থিরতার মাঝেও যারা চরম ঝুঁকি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একের পর এক শিল্প প্রতিষ্ঠান ও সেবামূলক বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তুলে জাতীয় অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রাখছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে AKS খান গ্রুপ। AKS খান হোল্ডিংস লিমিটেড 2008 সাল থেকে সুনামের সাথে বহুমুখী ব্যবসায় বিনিয়োগ ও পরিচালনা করে আসছে। AKS খান গ্রুপের স্বপ্নদ্রষ্টা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব AK শামসুদ্দিন খানের বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষতা, সততা ও অভিজ্ঞতায় এই প্রতিষ্ঠানটি বহুমুখী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। AKS খান হোল্ডিংস লিমিটেডের অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে AKS ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা এবং প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে AKS ফার্মাসিউটিক্যালস লিমিটেড 2018 সাল থেকে ঔষধ, ডায়াগনস্টিক ও স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। এছাড়াও আমাদের এই বাংলাদেশের শুধুমাত্র সঠিক ও নির্ভুল ডায়াগনস্টিকের অভাবে প্রতি বছর শত শত কোটি টাকা চিকিৎসা খাতে বিদেশে চলে যাচ্ছে। এই উপলব্ধি অনুধাবন করে AKS খান গ্রুপ সারা বাংলাদেশে নগর কিংবা গ্রামীণ অঞ্চলে সাধারণ মানুষের মাঝে উন্নত আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে AKS খান ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করে। দেশের মানুষের মাঝে উন্নত আধুনিক ও বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুল পরীক্ষা নিরীক্ষায় উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ডেনমার্কের একটি প্রতিষ্ঠান IFU এর মাধ্যমে AKS খান গ্রুপের সাথে 152 কোটি টাকার একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে AKS খান হোল্ডিং লিমিটেড শুধু নগর নয়, গ্রাম থেকে গ্রামে সাধারণ মানুষের মাঝে উন্নত আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একের পর এক গড়ে তুলেছে AKS খান ডায়াগনস্টিক সেন্টার। এখানে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক, অভিজ্ঞ নার্স, দক্ষ টেকনিশিয়ান, সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে পরিচালিত AKS খান ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে উন্নত ও সুচিকিৎসা নেওয়ার ব্যবস্থা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ইতিমধ্যে সাধারণ মানুষ ও রোগীদের মাঝে ব্যাপক আস্থা অর্জন করেছে। AKS খান হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামাঞ্জার এস খানের ক্লান্তহীন পরিশ্রম, সততা, মেধায় AKS খান ডায়াগনস্টিক সেন্টারটি আজ স্বাস্থ্য খাতে এক উন্নত উচ্চতায় স্থান করে নিয়েছে। AKS খান ডায়াগনস্টিক সেন্টার ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, চকরিয়া, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় 100টি আউটলেট দ্বারা চিকিৎসা সেবার মান নিশ্চিত করে যাচ্ছে। শুধু নগর নয়, গ্রামের মানুষগুলো যাতে উন্নত আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে AKS খান গ্রুপ সারা বাংলাদেশব্যাপী হসপিটাল করার পরিকল্পনা হাতে নিয়েছে। AKS খান লিমিটেডের
এমন সিদ্ধান্ত পরিকল্পনা বাস্তবায়ন হলে এদেশে চিকিৎসা খাতে এক নতুন মাত্রা এনে দেবে একেএস খান গ্রুপ, এমনটাই আশা করছেন সকলে। দর্শক, দেখে এলাম একেএস খান হোল্ডিংস লিমিটেডের উপর নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র। চলুন ফিরে যাই মূল আলোচনায়। মিস্টার নোমানুর রশিদ, আবারও ফিরে এলাম আপনার কাছে। একটি বড় প্রতিষ্ঠানের বড় দায়িত্বে আপনি আছেন। শুরুতে জানতে চাই একেএস খান গ্রুপ কত সালে প্রতিষ্ঠিত হয়, কিভাবে যাত্রা শুরু করে? আমাদের মাননীয় চেয়ারম্যান একে শামসুদ্দিন খান স্যার, ওনার স্বপ্ন এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় 2008 সালে আমাদের হচ্ছে গিয়ে পথ চলাটা শুরু হয়। তারই ধারাবাহিকতায় আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর সামানজার এস খান, ওনার নেতৃত্বে আমরা ডে বাই ডে হচ্ছে একটার পর একটা কোম্পানি তৈরি করতে করতে এখন হয়তো বা 14 পর্যায়ে চলে আসছি। সো আমার মনে হয় যে এখানে স্বপ্নদ্রষ্টা বলতে গেলে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার একে শামসুদ্দিন খান স্যার, এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের জন্য ভালো কোনো কিছু করাটাই ছিল ওনার মেইন উদ্দেশ্য। খুব বেশি সময় কিন্তু নয়, 2008 সাল থেকে 2025 সালের মধ্যে। বাট এইখানে আসলে একে খান গ্রুপ সম্পর্কে মনে হয় আপনারা জানেন। একে খান হচ্ছে 1945 সালের প্রতিষ্ঠিত একটা কোম্পানি। সো একে খান গ্রুপেরই সম্মানিত ডিরেক্টর হচ্ছেন একে শামসুদ্দিন খান স্যার, এবং উনি হচ্ছে গিয়ে পরবর্তী সময় নিউ একটা ভেঞ্চার নিয়ে আসছেন, যেটা হচ্ছে একেএস খান হোল্ডিংস। আমার এখানে কথা বলার ছিল এক্স্যাক্টলি যে 2008 সাল থেকে 2025 সালের মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু উন্নয়ন আপনারা করতে পেরেছেন, পরিবর্তন আনতে পেরেছেন, যে কারণে আসলে একেএস খান গ্রুপের গ্রহণযোগ্যতা একটি অনন্য পর্যায়ে চলে গেছে। একটু জানতে চাই যে 14টি প্রতিষ্ঠান আছে এই মুহূর্তে, সেখানে কি কি সেবা আপনারা দিয়ে থাকছেন? আমাদের মেইনলি হচ্ছে আমরা হেলথ সেক্টরটা, এডুকেশন সেক্টর, এগ্রিকালচার, আইটি, এই 4টা সেক্টরই মেইনলি আমাদের পদচারণাটা বেশি। একটা প্রতিষ্ঠান চালানোর জন্য বেশ কিছু মূল নীতির প্রয়োজন হয়, বিশেষ করে এমন সফলভাবে পরিচালনার জন্য। একটু জানতে চাই একেএস খান গ্রুপের মূল নীতিগুলো আসলে কি ছিল, এবং সেই সাথে আজকের এই সফলতা এবং শুরুর সময় থেকে যেভাবে আপনার ধারাবাহিকতা বজায় রেখেছেন, সেই গল্পটা কেমন ছিল? আসলে আমাদের টোটাল গ্রুপই আমরা আসলে জাস্ট ওয়ান ফ্যামিলি হিসাবে কাউন্ট করি। সো আমরা সবাই ফ্যামিলি মেম্বারের মতোই হচ্ছে গিয়ে চলি, এবং সবার মধ্যে সততা এবং পরিশ্রম, এই দুই জিনিস আমি হচ্ছে গিয়ে বারবার ইন্ডিকেট করি যে সততা এবং পরিশ্রমই আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। এবং আমরা এখানে হচ্ছে গিয়ে যে খুব বেশি প্রফিট করতে হবে বা হচ্ছে গিয়ে বিজনেস বলতে যেটা মিন করে, আমরা আসলে ওই বিজনেসের চেয়েও আসলে বেশি প্রায়োরিটি দেই হচ্ছে গিয়ে মানব সেবাকে। সো মানব সেবাটাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি। অনেক সময় এটা হয়ে থাকে যে আমরা ব্যবসা করতে গিয়ে মানুষের চাহিদার জায়গা, মানুষের সেবার জায়গাটা ভুলে যাই। সেক্ষেত্রে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাতেই হয় যে এত চমৎকারভাবে আপনারা পরিচালনা করছেন। একটু জানতে চাই যে এত বড় একটি প্রতিষ্ঠান, দীর্ঘ সময় ধরে আপনারা কাজ করছেন, বর্তমানে আপনাদের জনবলের কি অবস্থা? কতজন কর্মকর্তা, কর্মচারী বা শ্রমিকরা এই মুহূর্তে আপনাদের সাথে আছেন? আমাদের বর্তমান জনবল হচ্ছে 1200 প্লাস, এবং এইটা আসলে এখন হচ্ছে প্রতি মাসে আমরা যেভাবে রেপিডলি হচ্ছে বিজনেসটা এক্সপানশনে যাচ্ছি, দেখা যাচ্ছে যে প্রতি মান্থেই দেখা যায় আমাদের হয়তো 70 to 100 পিপল আমাদের সাথে অ্যাড হচ্ছে। সো আমাদের টার্গেট হচ্ছে এই বছরের মধ্যেই মেবি আমাদের হয়তো বা 2000-এর মতো জনবল হয়ে যাবে আর কি। বাহ, একটি বড় সংখ্যাকে কিন্তু আপনারা বেকারত্বের হাত থেকেও বাঁচাচ্ছেন। জি, আসলে কি বাংলাদেশে বেকারত্বটা বড় একটা চ্যালেঞ্জ, এবং আমরা এখন যেটা করতেছি আপনি দেখবেন যে সব জায়গায় সবাই হচ্ছে এক্সপিরিয়েন্স পিপল সার্চ করতেছে। বাট একটা ছেলে যখন ইউনিভার্সিটি থেকে বের হয় বা সে যখন পড়াশোনা করে বের হয়, সে কিন্তু সাথে সাথে সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারে না। তো আমরা হচ্ছে ইনহাউস ট্রেনিংয়ের মাধ্যমে ফ্রেশারদেরকে এনকারেজ করতেছি। আমরা 3 মান্থস ইনহাউস ট্রেনিং দিচ্ছি আমাদের ফার্মেসি আউটলেট, আমাদের ডায়াগনস্টিকে। দেন হচ্ছে আমরা তাদের কিন্তু একটা ফিক্সড জব আমরা দিয়ে দিচ্ছি। সো আমি মনে করি যে বেকারত্ব দূরীকরণে এটা আমাদের একটা ভালো উদ্যোগ, কারণ আমরা এক্সপিরিয়েন্স পিপলও নিচ্ছি, বাট আমরা ফ্রেশারদেরকে ভিন্নভাবেই চাচ্ছি যে ওনারা আমাদের সাথে কাজ করুক। একটি দেশের উন্নয়ন করার জন্য, বিশেষভাবে অর্থনৈতিক দিকে সমৃদ্ধি আনার জন্য আমাদের আমদানির চেয়ে রপ্তানির দিকে আসলে বেশি ফোকাস করা উচিত। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, যেহেতু আপনার একটা বড় প্রতিষ্ঠান, সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য রপ্তানিতে আসলে কি কি পদক্ষেপ আমরা নিতে পারি? এইখানে হচ্ছে আমি ফার্স্টলি বলবো আমাদের আসলে নিউ মার্কেটগুলি আইডেন্টিফাই করতে হবে। আমরা কিন্তু এখন হয়তো বা স্পেসিফিক কিছু প্রোডাক্ট হচ্ছে আমরা এক্সপোর্ট করতেছি,
বাট এই প্রোডাক্টগুলি কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আরও বাড়াতে হবে, আমাদের নিউ নিউ মার্কেটগুলিকে টার্গেট করে আমাদের প্রোডাক্ট ভেরিয়েশনটা বাড়াতে হবে, আমাদের সার্ভিসটা বাড়াতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশ থেকে এখন কিন্তু দেখা যাচ্ছে যে সফটওয়্যার, আইটি এইসব কিন্তু আমরা এক্সপোর্ট করতেছি, এবং এইখানে হচ্ছে ফ্রিল্যান্সার যারা আছেন তারা কিন্তু খুব ভালো কাজ করতেছেন এবং দেশের ইকোনমিতে তাদের কিন্তু অবদানটা অনেক বড়, যদিও তারা হয়তোবা পর্দার আড়ালে থেকে কাজ করতেছেন। কিন্তু আপনি যদি রিয়েল সিনারিও দেখেন, আপনি দেখবেন এটা বাংলাদেশের ইকোনমি জিডিপিতে ভালো একটা রোল রাখতেছে। এইখানে আমাদের গভর্নমেন্টের কিছু পলিসিতে হয়তোবা আরও একটু চেঞ্জ আনা দরকার। যারা উদ্যোক্তা এবং যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদেরকে হচ্ছে গিয়ে ইনসেন্টিভটা বাড়ানো, তাদের জন্য খুব ইজিলি যেন ব্যাংক লোন নিতে পারে, এই ব্যাপারগুলি অফকোর্স গভর্নমেন্টের দেখা উচিত। কারণ হচ্ছে এক্সপোর্ট যত বাড়বে দেশের টোটাল রিজার্ভ বলেন, টোটাল ইকোনমিটা বলেন, এটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আশা করব সরকারি বিষয়গুলোতে সুনজর দেবে এবং এই ব্যাপারগুলোকে সলভ করে আগামীতে আমাদের এগিয়ে যাবার জন্য ভূমিকা রাখবে। আমরা সম্প্রতি জেনেছি যে একেএস খান গ্রুপ ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগের চুক্তি করেছে, যার মাধ্যমে আসলে বাংলাদেশে উন্নত সেবার ব্যাপারটা আরও বেশি আমরা ছড়িয়ে দিতে পারবো। আমরা একটু জানতে চাই যে ঠিক কত টাকার বা কত কোটির অর্থের বিনিয়োগের চুক্তিটি আপনাদের মাঝে হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে ডেনমার্কের গভর্নমেন্টেরই একটা ফান্ড, এটা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ। তো ওনারা আমাদের সাথে ইকুইটি পার্টনার হিসেবেই সংযুক্ত হয়েছেন। $12.5 মিলিয়ন ওনারা আমাদের কোম্পানিতে বিনিয়োগ করেছেন বাংলাদেশের হেলথ সেক্টরে, এবং আমাদের বর্তমানে হচ্ছে 40+ হচ্ছে ফার্মেসি চেইন আছে, এবং হচ্ছে আমাদের 6টা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার আছে। এবং আমরা কিন্তু মেইনলি ঢাকা কেন্দ্রিক বা হচ্ছে গিয়ে ক্যাপিটাল সিটি কেন্দ্রিক কিন্তু যাচ্ছি না, আমরা হচ্ছে মেইন আমাদের কিন্তু টার্গেটটা হচ্ছে গিয়ে রুরাল পর্যায়ে হেলথ সেক্টরটাকে এবং স্বাস্থ্যসেবাটাকে নিশ্চিত করা। এটি কিন্তু ভীষণ জরুরি, কেননা পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা আমরা কিন্তু অলরেডি ধরেন হচ্ছে চকরিয়া পর্যন্ত চলে গেছি। চকরিয়া বলেন, ময়মনসিংহ বলেন, ভোলা বলেন, বরিশাল বলেন, মানে নট অনলি ঢাকা বা হচ্ছে চিটাগং, সিলেট, আমরা চাচ্ছি একদম রুরাল পর্যায়ে যেন মানুষ স্বাস্থ্যসেবাটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের পায়। মানে এই স্বাস্থ্যসেবাটা দিতে আমরা আসলে বদ্ধপরিকর, এবং আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের মানুষকে সেই স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে। এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটা বিশাল বড় মাইল ফলক আমি বলবো। একটু যদি বলতেন যে এই মুহূর্তে কতগুলো ব্রাঞ্চ হয়েছে আপনাদের এই স্বাস্থ্য খাতে? আমাদের হচ্ছে 40টা হচ্ছে ফার্মেসি চেইন, আর হচ্ছে 6টা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক সেন্টার। বাট আমাদের টার্গেট হচ্ছে কি 2026-এর মধ্যে আমাদের ফার্মেসি ইনশাল্লাহ 100-এর উপরে চলে যাবে, এবং আমাদের ডায়াগনস্টিক হচ্ছে আমাদের টার্গেট অন্তত 30। আমরা এই ব্যাপারটাতে যদি একটু তাকাই, আমরা সবাই কম বেশি আশাহত হই যে বাংলাদেশে যাদের একটু টাকা পয়সা আছে তাদের আসলে চিকিৎসার জন্য তারা সবসময় দেশের বাইরেই যেতে প্রেফার করেন। তারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বা স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতেও আসলে তারা যেতে অনীহা প্রকাশ করেন। এটা আমাদের জন্য ভীষণ দুঃখজনক। একেএস খান গ্রুপ তো অনেকগুলো প্রতিষ্ঠান অলরেডি প্রতিষ্ঠা করেছে, এবং সেই সাথে আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছেন। এই যে মানুষ সিঙ্গাপুর যায়, দুবাই যায়, কত জায়গাতে যায় ট্রিটমেন্টের জন্য। এই ট্রিটমেন্টে যেই যন্ত্রপাতিগুলো তারা ব্যবহার করে দেশের বাইরে, সেই যন্ত্রপাতিগুলো কি বাংলাদেশে আপনাদের প্রতিষ্ঠানগুলোতে অ্যাভেলেবল হচ্ছে আছে কিনা বা আগামীতে হবে কিনা? আমরা এখন যেগুলি নিয়ে আসছি এগুলি হচ্ছে একদমই ইন্টারন্যাশনাল হচ্ছে ফার্স্ট ক্যাটাগরির যন্ত্রপাতি, যেমন জিই, সিমেন্স, হ্যাঁ, এরা কিন্তু মানে শুধু বাংলাদেশ না, এরা কিন্তু ওয়ার্ল্ড লিড করতেছে। সো সবচেয়ে আধুনিক যে যন্ত্রপাতি আমরা কিন্তু ওইগুলি বাংলাদেশে নিয়ে আসছি, যেন হচ্ছে আমাদের রিপোর্টগুলি নির্ভুল হয়, ডায়াগনোসিসগুলি নির্ভুল হয়। সো এই ক্ষেত্রে আমরা মেশিনারিজের ক্ষেত্রে কোনো ধরনেরই কোনো কম্প্রোমাইজ করতেছি না। এই যে আপনারা কম্প্রোমাইজ করছেন না, এবং এখানে যে পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে তো পরীক্ষা করতেই হয়, সেই পরীক্ষাগুলোকে আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা, বা দেশের বাইরে চিকিৎসার সময় গেলে এই যেই আমরা পরীক্ষার রিপোর্ট পাচ্ছি সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা? আমাদের যে কোনো রিপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, কারণ হচ্ছে আমরা যেসব মেশিনারিজ ইউজ করি এবং হচ্ছে আমরা 100% কমপ্লায়েন্সটা মেনটেন করি, যেহেতু আমাদের সাথে ফরেন পার্টও হচ্ছে ইনক্লুড, এবং হচ্ছে আমরা অলওয়েজই হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করি না। সো আমাদের এখানে রিপোর্ট আমি এনশিওর করতে পারি এটা 100% নির্ভুল।
মিস্টার নোমান, এখানে আরও একটা বিষয় আছে, যেহেতু অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে আপনারা একটা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, এইটিকে আসলে সাধারণের নাগালের মধ্যে আছে কি না? মানে একজন দেখা গেছে জেলা পর্যায়ের একজন মধ্যবিত্ত পরিবারের একজন ব্যক্তি, তিনি যদি আসলে সেবা নিতে আসেন, তার না বিশ্বাস উঠে যাবে না তো? তিনি আসলে সাশ্রয়ী সেবা পাবেন তো? না, আমি কিন্তু একদম শুরুতেই বলেছি যে আমাদের কিন্তু মেইন অবজেক্টিভসটা হচ্ছে গিয়ে সার্ভিস প্রদান করা, সেবা দেওয়া। আমরা কিন্তু এখানে প্রফিটটা হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভস না। হ্যাঁ, সো আমরা হচ্ছে গিয়ে এরিয়া টু এরিয়া মানুষের পারচেস পাওয়ার, পারচেস ক্যাপাসিটি অনুযায়ী আসলে আমাদের যেসব সার্ভিস ওইগুলি আসলে আমরা ফিগুলি আসলে ওইভাবে আমরা নির্ধারিত করি। এবং আমার মনে হয় অন্য অন্য জায়গার চেয়ে আমাদের তুলনামূলক কস্ট অনেক কম। আমাদের আরও একটা বড় সংকট হচ্ছে যে প্রতি বছর আমাদের অনেক স্বনামধন্য চিকিৎসকরা দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন, এবং তারা দেশের বাইরে চলে যাওয়া মানে কিন্তু আমাদের দেশে একটা সংকট তৈরি হওয়া, কেননা তারা অত্যন্ত সুনামের সাথে সেবা দিয়ে আসছিলেন। আর তারা চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে, সাধারণের মাঝে অনাস্থা তৈরি হচ্ছে, যেহেতু তারা তাদের সেবাটা পাচ্ছেন না। এই চিকিৎসা খাতে আমাদের সাধারণ মানুষদের আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে আমাদের কি করণীয়? একেএস খান গ্রুপ কি ভাবছে? মেনলি আমি আসলে প্রথমে বলি হচ্ছে কি ন্যাশনালি আসলে মানে প্রবলেমটা কোন জায়গাতে। ন্যাশনালি প্রবলেমটা হচ্ছে যখন একজন ডক্টর পাস করে বের হয়, তাকে যখন পোস্টিং দেওয়া হয় খুব রুরাল এরিয়াতে, সেখানে সে কমফোর্ট ফিল করে না। কারণ রুরাল এরিয়াতে তাকে যে টাইপের সাপোর্ট বা তার হচ্ছে গিয়ে যে অ্যাটমসফিয়ারটা তার দরকার হয়তোবা ওইটা আমরা তাদেরকে এনশিওর করতে পারি না। সো সে ওই জায়গা থেকে একটা ডিসকমফোর্ট ফিল করে, দেন সে হয়তোবা ভাবে যে এই দেশে থাকবো না বাইরে চলে যাব, কারণ সে তখন তার ফ্যাসিলিটিসগুলি চায়, সে একটা ভালো এনভায়রনমেন্ট চায়, বেটার লাইফ চায়। সো রুরাল পর্যায়ে কেউ থাকতে চায় না। সো আমাদের মেইন অবজেক্টিভসটা থাকা উচিত যে আমরা টোটাল ঢাকা কেন্দ্রিক বা একটা সিটি কেন্দ্রিক না, আমরা রুরাল পর্যায়ে যেন ডেভেলপমেন্টটা ওই পর্যায়ে নিয়ে যেতে পারি। এইটা না হলে আসলে বিলিয়নদেরকে ধরে রাখা আসলে একটু ডিফিকাল্ট। আমরা খেয়াল করেছি যে একেএস খান ফার্মাসিউটিক্যালস এবং একেএস খানের যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, সেটি আন্তর্জাতিক মানের সেবা দিচ্ছে এবং স্বাস্থ্যসেবায় অনবদ্য ভূমিকা রাখার মাধ্যমে কিন্তু তারা একটা ভালো আস্থার জায়গাও তৈরি করেছে। কিন্তু দেখা যায় যে অনেক বড় প্রতিষ্ঠানগুলোর অনেক বড় পরিকল্পনার মধ্যে একটি থাকে যে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা। আপনারা কি সেটা নিয়ে ভাবছেন কিনা, যেখানটায় আসলে আন্তর্জাতিক মানের সেবাটা এতটাই আমরা সুনিপুণভাবে নিশ্চিত করব যে শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকেও মানুষ এই প্রতিষ্ঠানে চিকিৎসা নেবার জন্য আসবে? জি জি, আপনি হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন। আপনি দেখবেন যে বাংলাদেশ সে কিন্তু অলরেডি অনেকগুলি হসপিটাল হয়েছে, ভালো করতেছে, এবং আপনি গিয়ে দেখবেন এখানে কিন্তু আপনি গিয়ে বেড পাচ্ছেন না। তো আমরা কিন্তু আসলে ম্যাক্সিমাম জায়গার চিত্রটাই এটা, কিন্তু বেড পায় না। সো হচ্ছে গিয়ে বাংলাদেশের যে পরিমাণ পপুলেশন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুলনামূলক ভালো হসপিটালের সংখ্যা আসলেই কম। কারণ হচ্ছে গিয়ে আমরা সবাই যদি সেবাকে বিজনেস কেন্দ্রিক ভাবি, তাহলে কিন্তু ওই সেবাটা আসলে সার্ভিস থাকে না, টোটালটাই বিজনেসের মতো একটা পর্যায়ে চলে আসে। সো এই জায়গাতে আমরা কিন্তু হেলথ কেয়ার নিয়ে অলমোস্ট হচ্ছে 10 ইয়ার্স ধরে কাজ করতেছি, এবং আমরা কিন্তু একটা ডাটা বেস তৈরি করতেছি। আমাদের এখন এই যে ফার্মেসি আউটলেট, আমাদের ডায়াগনস্টিক, সো মানুষের ডিমান্ড কি, মানুষের আর আসলে কি চাওয়া এবং আসলে আমরা কি দিতে পারতেছি, এটার উপর ডিপেন্ড করে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাংলাদেশে খুব ভালো মানের একটা হসপিটাল তৈরি করতে। এটা আমাদের ম্যানেজমেন্ট এই ব্যাপারে ভাবতেছেন, এবং হয়তো ইনশাল্লাহ আপনারা একটা ভালো কোনো কিছু শুনতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ মিস্টার নোমান আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং আমরা বিশ্বাস করি যে একেএস খান গ্রুপ যেভাবে ভূমিকা রাখছে, আগামীতে খুব বেশি দিন বোধহয় নেই আমাদের সেই আন্তর্জাতিক মানের হাসপাতাল আমরা পেয়ে যাব, এবং সাধারণ থেকে শুরু করে প্রত্যেকের কাছে একেএস খান গ্রুপ একটি নতুন আস্থার নাম হয়ে উঠবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম জাতীয় উন্নয়নে একেএস খান গ্রুপের ভূমিকা এবং সেই সাথে আধুনিক উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবার জন্য ভবিষ্যতে একেএস খান গ্রুপের কি পরিকল্পনা আছে সেই বিষয় নিয়ে বিস্তারিত। আশা করছি আজকের এই আয়োজনে আমরা অনেক কিছু জানতে পেরেছি একেএস খান গ্রুপ সম্পর্কে, এবং সেই সাথে তাদের যে পরিকল্পনার কথা আমরা জেনেছি। আমরা আশা রাখবো সেই পরিকল্পনা খুব দ্রুতই বাস্তবায়িত হবে এবং এই খাতের সংকট কিছুটা হলেও কমে যাবে। দর্শক, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন বিষয় নিয়ে সংকট চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ এবং সেই সাথে তা মোকাবেলার কথা নিয়ে আবারও হাজির হয়ে যাব ঠিক চ্যানেল আয়ের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্ব থেকে।